স্টোরির আগের পার্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম মাফিয়া সাইকো প্রেমিক, পার্ট 15। খুরানা ভিলা। বাগানে দোলনায় বসেছিল রাহি। ঈশা রাহির কোলে মাথা রেখেছিল আর রাহি ঈশার মাথায় আদর করছিল। রাহি বলল, আমি বিশ্বাস করতে পারছি না যে পরশু তোর বিয়ে, র্যাবিট। ঈশা নার্ভাস হয়ে বলল, কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘটছে না, আমি ভয় পাচ্ছি রাহি। রাহি হেসে বলল, আচ্ছা তুই ফার্স্ট নাইট নিয়ে ভয় পাচ্ছিস তাই না? ঈশা রাহির দিকে তাকিয়ে বলল, ফার্স্ট নাইটে কেন ভয় পাবো? রাহি তার মাথায় হাত রেখে বলল, বুদ্ধুকে কিভাবে বোঝাবো? রাহি ঈশার কানে এই সম্পর্কে কিছু বললে ঈশা দ্রুত রাহির কাছ থেকে দূরে সরে যায়। ঈশা মুখে হাত রেখে রাহিকে বলল, হো রাহি, এটা এত নোংরা, আমি এটা করব না। চোখ ঘুরিয়ে রাহি বলল, তোকে এটা করতে হবে র্যাবিট, নইলে মিস্টার রাজপুত তোকে ভালোবাসবে না, বুঝেছিস? তাড়াতাড়ি করে ঈশা বলল, আরে কেন সে আমাকে ভালোবাসবে না? রাহি ঈশার হাত ধরে বলল, দেখ র্যাবিট, এইসবে তোদের দুজনের ভালোবাসা বাড়বে, তাই তোকে এটা করতে হবে। ঈশা বলল, কিন্তু এটা আমার কাছে অদ্ভুত লাগছে। রাহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, দোষ র্যাবিট, সে যখন তোকে ফার্স্ট কিস করেছিল তখন অদ্ভুত লাগছিল, কিন্তু পরে। মাঝখানে ঈশা বলল, কিন্তু পরে আমার ভালো লাগতে লাগলো। রাহি হেসে বলল, হ্যাঁ এটাও তাই, প্রথমে অদ্ভুত মনে হবে কিন্তু পরে ভালো লাগবে। আচ্ছা একটা কথা বলি, এটা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি মজার। ঈশা রাহির দিকে তাকিয়ে বলল, তাহলে রাহি তুই কি করেছিস? রাহি তাড়াতাড়ি করে বলল, আরে না না, আমি এমন করতে যাব কেন, তোর দরকার আমার নয়। ঈশা মুখ ছোট করে বলল, তাহলে তুই আমাকে এত জ্ঞান দিলি যে, কেমন করে জানলি? হুম? ঈশা তাড়াহুড়ো করে উঠে বলে, র্যাবিট তুই অনেক প্রশ্ন করিস, আমি তোকে যা বলেছি তা শুধু মনে রাখবি, বাকিটা তোর হাজব্যান্ড তোকে বোঝাবে। গুড নাইট। এই বলে রাহি দ্রুত চলে যায়। ঈশা মাথা নেড়ে নিজেকে বলল, যে নিজে পাগল আর আমাকেও ভুল জিনিস শেখাতে থাকে, কিন্তু এই মনস্টারের জন্য করতে হবে তাই না? ঈশা বলার পর সে রাহির কথা ভাবতে থাকে। ঈশা এসব ভাবতে ভাবতে লজ্জা পেতে লাগলো, কিন্তু সে বুঝতে পারল না কিছুই। ঈশা সেখান থেকে উঠতে যাচ্ছিল যখন তার ফোন বেজে উঠল। ঈশা তার কলটি তুলে বলল, তোমার সাহস কিভাবে হয় কল করার, রাহুকেতুর বাচ্চা? ওপাশ থেকে রেহান, আরে কুকু, আমি কি করে জানতাম যে কালই ভাইয়ের তোর সাথে এঙ্গেজমেন্ট হয়ে যাবে, জানলে তোর আগেই পৌঁছে যেতাম। ঈশা মুখ ফুলিয়ে বলল, কিন্তু তুমি কবে আসবে, পরশু বিয়ে। রেহান হাসল, আমি পৌঁছে যাব, চিন্তা করবি না। ঈশা বলল, ঠিক আছে, নিজের যত্ন নিও, ঠিক আছে? রেহান ঘাড় নেড়ে বলে, হুঁ ঠিক আছে, গুড নাইট। এই বলে রেহান কল কেটে দেয়। ঈশাও হাসতে হাসতে তার রুমে চলে যায়। ঈশা এসে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে। ঈশা চোখ বন্ধ করে বলল, তোমাকে ছাড়া ঘুমানো কঠিন হয়ে গেছে মনস্টার। এহসার প্রসাদ। আরিয়ান শার্টবিহীন বিছানায় শুয়েছিল। আরিয়ানের মুখে কোনো ভাব ছিল না। আরিয়ান একভাবে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। ঠিক তখনই আরিয়ানের ফোন বেজে ওঠে। আরিয়ান ফোন তুলে বলে, বলুন। একে? মানে শ্বশুরমশাই? ওপাশ থেকে, একে? আমি আমার প্রিন্সেসকে চাই। আরিয়ান ডেভিল হাসি দিয়ে বলল, সংশোধন একে, সংশোধন। প্রিন্সেস নয়, সে আমার কুইন। একে হাতের মুষ্টি শক্ত করে বলল, যাই হোক, কিন্তু আগে সে আমার মেয়ে, এখন আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার মেয়েকে দাও, না হলে। খুব ঠান্ডা গলায় আরিয়ান বলল, টিস টিস থ্রেট।
আবরার মেয়ে যদি জানতে পারে যে কেউ আমাকে হুমকি দিচ্ছে, সে তার বাবার সাথে দেখা করার আগেই তাকে ঘৃণা করতে শুরু করবে। একে হালকা হেসে বলল, যখন সে জানবে আমি তার বাবা, সে নিজেই আমার কাছে আসবে। আরিয়ান ডোন্ট কেয়ার ভাবে বলল, আমাকে এটা বলুন। যাই হোক, কোন মুখে বলবেন? ভুরুকুচকে একে বলল, মানে কি? আরিয়ান বলল, যে বোঝে তার জন্য একটা ইশারাই যথেষ্ট। আরিয়ান এই বলে কল কেটে দেয়। একে ফোনের দিকে তাকিয়ে বলল, যাই হোক না কেন, আমার মেয়েকে সাথে নিয়ে আসব। আরিয়ান ফোনের দিকে তাকিয়ে থেকে বলল, যখন কারো খুব দরকার ছিল তখন তুমি ছিলে না, আর এখন তোমার মেয়েকে নিতে এসেছো, যে এখন অন্য কারো। একথা বলতে বলতে আরিয়ানের মুখ একবারে ঠান্ডা হয়ে গেল। সকালবেলা, খুরানা ভেলা। আজ ইশার ছিল হলদি আর রাতে মেহেন্দি। বেশ আলোড়ন পড়ে গেল ভেলায়। খুব বেশি মানুষ আসেনি, তবু সবাই এই খুশিতে শরিক হতে চায়। রাহি ইশার পেছনে দৌড়াচ্ছে আর বলছে, র্যাবিট, এটা গুরুত্বপূর্ণ, তোকে এটা লাগাতে হবে। ঈশা সোফায় চড়ে বলল, না, এটা নোংরা, আমি এটা লাগাতে চাই না। রাহি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আরে, এটা তো তোর মনস্টারের লাগানো হলুদ, এবং এটি একটি নিয়ম, আমাদের এটি করতে হবে র্যাবিট। কি বলুন আন্টিস? সব মহিলা একসাথে বলল, হ্যাঁ, একদম ঠিক। ঈশা করুণ মুখ তৈরি করে বলল, আপনারা সবাই একসাথে আমাকে বিরক্ত করবেন না। আমি যদি না বলি তাহলে আমি এটা করব না, বাস। সবাই অনেক বলছিল, কিন্তু হলুদ লাগাতে পারছিল না। একজন মহিলা অর্ণবের কাছে যায়। অর্ণব, তোমার বোন কি জানে যে তার বিয়ে হবে? অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু হলুদ লাগানো যাচ্ছে না। অর্ণব হেসে মাথা নাড়িয়ে হলের মধ্যে চলে আসে। অর্ণবকে সোফা থেকে ঈশাকে নামিয়ে বলল, এই এই কাজ করতে হবে, না হলে অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যাবে। ঈশা মাথা নেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, সবাই এত অনুরোধ করলে একটু লাগিয়ে নেব। হাসি মুখে অর্ণব ঈশাকে পিঁড়ির ওপর বসিয়ে আস্তে আস্তে হলুদ মাখাতে শুরু করে। ঈশা কুচকানো নাক নিয়ে অর্ণবের দিকে তাকিয়েছিল, আর রাহি পেছনে দাঁড়িয়ে হাসছে। অর্ণব উঠে গিয়ে বলল, এখন তোমরা শুরু করো। এই বলে অর্ণব রাহির দিকে তাকায়, আর রাহি চোখ মেরে দিল, যা দেখে অর্ণব মুখ ঘুরিয়ে চলে যায়। রাহি ঈশাকে জ্বালাতন করতে হলুদ লাগাতে শুরু করে। রাহি ঈশার নাকে, গালে এবং ঘাড়ে হলুদ লাগায়। রাহি ওঠার পর সব মহিলা এক এক করে ঈশাকে হলুদ মাখায়। ঠিক তখনই একে আর রমন ভেলায় ঢুকে। অর্ণবের চোখ পড়তেই সে রাগে ভরে গেল। অর্ণব দ্রুত গিয়ে একের সামনে দাঁড়ায়। একে মৃদুভাবে বলল, প্রিন্সেসের সাথে দেখা করতে এসেছি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই পথ আটকাবে না। এই বলে একে এগোতে থাকে, কিন্তু অর্ণব একের বুকে হাত রেখে তাকে থামায়। অর্ণব কিছু বলার আগেই ঈশার আওয়াজ এসে। রুর কণ্ঠে ঈশা বলল, ভাই, সবাই আমাকে টিজ করছে, ওই রাহি ও আন্টিরা আমাকে হয়রানি করছে। অর্ণব বাধ্য হয়ে হেসে বলল, আমি দেখছি। এই বলে অর্ণব মিথ্যে রাগে সবাইকে মানা করে ঘুরে তাকায়। সেখানে কেউ ছিল না। অর্ণব যখন ঈশাকে খুঁজতে এদিক ওদিক তাকায়, ঈশা একই স্টুলে বসেছিল এবং একে খুব আদর করে তার গায়ে হলুদ লাগাচ্ছিল। ঈশাও হাসছিল। একের পর রমন ঈশার গায়ে হলুদ লাগায় এবং অর্ণব শুধু দেখতে থাকে। একে একটা বাক্স দিয়ে তাকে বলে, এটা তোমার জন্য। রাহিও এসব দেখছিল। সে ভেবেছিল ঈশা অস্বীকার করবে, কিন্তু খুশি হয়ে সে সঙ্গে সঙ্গে বাক্সটি নিয়ে নেয়। ঈশা একে জড়িয়ে ধরে। অর্ণব, রমন বিস্ময়ে ঈশার দিকে তাকিয়েছিল। আর একে যেন জমে গেছে। একের চোখ ভিজে উঠল, কিন্তু সে দ্রুত লুকিয়ে ফেলল।
একের থেকে ঈশা আলাদা হয়ে বলল, ধন্যবাদ আঙ্কেল। ঈশার কাছ থেকে আঙ্কেল শুনে কেঁপে উঠল একে। হালকা হাসি দিয়ে একে অর্ণবের দিকে এক নজর দেখে সেখান থেকে চলে যায়। অর্ণব ঈশার কাছে এসে বলল, চান? অচেনা কারো কাছ থেকে কিছু নিতে নয়। ঈশা বাক্স খুলে দেখে, বলে, সে অপরিচিত নয়, সে আমাদের আপনজন। অর্ণব তাড়াতাড়ি করে বলে, কি? তোমাকে কে বলেছে? কোনো উদ্বেগ ছাড়া ঈশা বলল, আরে ভাই চিল, এটা অবশ্যই আমাদের নিজেদের একজন, যে আমার হলদিতে এসেছে। অন্যথায় তোমার সেই পাগল এবং রাগী বডিগার্ড কি কাউকে ভিলার ভেতরে আসতে দেয়? অর্ণব ঈশাকে এই বিষয়ে কিছু বলে না, কারণ তার বলার কিছু ছিল না। অর্ণব সেখান থেকে চলে যায়। ঈশা বাক্সটা খুলতেই একটা লাল রঙের বিয়ের চুড়ি বের হলো। চুড়ি দেখে ঈশার মুখে হাসি ফুটে উঠল। তখন রাহি সেই চুড়িটি ঈশার হাত থেকে নিয়ে রাহি চুড়ির দিকে তাকিয়ে বলল, আরে এটা তো খুব সুন্দর, তুই যখন কোণে সাজবি এইটা পরবি, ঠিক আছে র্যাবিট? ঈশা বলল, আরে গাধা, এই জন্যই তো উনি আমাকে এটা পরতে দিল। চোখ সরু করে রাহি বলল, তুই র্যাবিটের বাচ্চা আমাকে গাধা বলছিস? দাঁড়া, আমি এখনই বলছি। রাহিকে উত্ত্যক্ত করতে ঈশা বলে, তোরা সবাই মিলে আমাকে নিয়ে অনেক মজা করেছিলি, এখন দেখ। ঈশা দ্রুত একজন মহিলার কাছে যায় এবং তার শাড়ি থেকে কুঁচি খুলে দিয়ে হাসতে হাসতে পালিয়ে যেতে থাকে। সেই আন্টি লজ্জায় ভরে গেল, যদিও সেখানে কোনো পুরুষ মানুষ ছিল না। সব আন্টি ঈশার দিকে দেখতে লাগলো। ঈশা খুব নিষ্পাপ মুখ করে বলল, কি হলো মাই ডিয়ার আন্টিরা, খুব তো আমার সাথে মজা করছিলে। ঈশা বলতে বলতে সে জোরে হাসতে থাকে এবং সেখান থেকে পালিয়ে যায়। আন্টিরাও ঈশার পেছনে ছুটতে থাকে। দুষ্টু মেয়ে, দাঁড়াও, আমরা এখনই তোমাকে ধরব। সবাই মিলে ঈশার পেছনে ছুটতে থাকে, আর রাহিও সাথে ছিল। কিন্তু ঈশাকে কেউ ধরতে পারছিল না। ঈশা দুর্যোগের মতো ছুটে আসে বাগানে। রাহি সবাইকে জড়ো করে কিছু বললে সবাই হাসতে থাকে। সবাই মিলে ঈশাকে ঘিরে ফেলে, কিন্তু ঈশা দ্রুত বেরিয়ে এসে মালির হাত থেকে পাইপ ছিনিয়ে নিয়ে চাপ বাড়ায়। পাইপ থেকে দ্রুত জল দিতে থাকে ঈশা, যার কারণে সবাই তার থেকে দূরে থাকে। ঈশা সবাইকে ভিজিয়ে দেয়। ঈশা চুল ঝাঁকিয়ে সবাইকে আঙুল দেখিয়ে বলল, ঈশা খুরানাকে কেউ হারাতে পারবে না, বুঝতে পেরেছ? আবার বিশৃঙ্খলা করবে না, ঠিক আছে? ঈশা স্টাইলে দাঁড়ায় এবং সবাই সেখানে মুখ ঝুলিয়ে বসে পড়ে। ঠিক তখনই রেহান এসে পেছন থেকে ঈশাকে ধরে ফেলে। রেহান সবাইকে দেখে বলে, এখন এসে প্রতিশোধ নাও। ঈশা মুক্তি পাওয়ার চেষ্টা করতে গিয়ে বলল, রাহু কেতু কোথা থেকে এসেছ? আমি তোমার। এরপর ঈশা কিছু একটা বলে তার গায়ে জলের বর্ষণ করতে লাগলো। কেউ বালতি থেকে, আবার কেউ মগ থেকে ঈশার উপর জল ঢালছিল, আর সবচেয়ে বড় পাইপ দিয়ে ঈশার উপর জল দিচ্ছিল। ঈশাও একবারে ভিজে গেল। রেহান হাসতে হাসতে বলল, কুকু, আমার এন্ট্রি তোর কেমন লাগলো? ভালো লাগলো তাই না? এই বলে রেহান ঈশাকে ছেড়ে দিয়ে জোরে হাসতে থাকে। রেহানও ভিজে গেছে। মোটর থেমে গেল। ঈশা রাহির হাত থেকে পাইপ ছিনে নিয়ে রেহানকে মারতে থাকে। রেহান হাসতে হাসতে সামনে দৌড়াতে শুরু করে। এখন তারা সুইমিং পুলের কাছে পৌঁছে গেছে। রেহান ঈশার হাত ধরে তাকে তুলে পুলে ফেলে দেয়। রেহান বাইরে দাঁড়িয়ে ঈশাকে জ্বালাতন করছিল। তখন রেহানকে পেছন থেকে লাথি মারে এবং রেহানও সোজা গিয়ে পুলে পড়ে যায়। পাশ দিয়ে রাহি সবার দিকে তাকিয়ে বলল, তোমরা আমার র্যাবিটকে অনেক কষ্ট দিয়েছ, এখন যথেষ্ট হয়েছে। র্যাবিট, আয়। এই বলে রাহি এক হাত বাড়ায় ঈশার দিকে। ঈশা হেসে রাহির হাত ধরে জোরে টান দেয়, যার জেরে রাহিও পুলে পড়ে যায়। রাহি রেগে জলে হাত মেরে বলল, র্যাবিট, আমি তোকে সাহায্য করছিলাম, তাই না? ঈশা হাসতে হাসতে বলল, প্রতিশোধ বেবি, প্রতিশোধ। রেহান আর ঈশা হাইফাই করে হাসতে শুরু করে। সেখানে দাঁড়িয়ে থাকা সবাই তাদের দিকে তাকিয়ে হাসছিল। অর্ণবও এক কোণে দাঁড়িয়ে
ওদের দিকে তাকিয়েছিল। অন্য কেউ ছিল যে তার ঠান্ডা চোখে এসব দেখছিল। রাতের সময় খুরানা ভিলা। একটা লাল রঙের নাইটি পরেছিল ঈশা। ঈশা তার বিছানায় শুয়ে তার মেহেন্দির দিকে তাকিয়েছিল। রাহি ঈশার কাছে এসে বলল, র্যাবিট দেখ, মিস্টার রাজপুত তোর নাম খুঁজে পাবে না। ঈশা মুখটা ছোট করে বলল, না রাহি, সে খুব চালাক, এক নিমেষেই খুঁজে পাবে। রাহি মন খারাপ করে বলল, সত্যি র্যাবিট? কাল তোর বিয়ে হবে, তারপর তুই তোর শ্বশুরবাড়ি চলে যাবি। চোখ পিটপিট করে বলল, চল, নাটক করিস না, নইলে ওভার অ্যাক্টিংয়ের জন্য এক ঘুষি দেব। রাহি ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশার বাচ্চা? রাহি ঈশার দিকে এগোতে শুরু করে, কিন্তু ঈশা তাড়াতাড়ি উঠে বাথরুমে ছুটে যায়। রাহি ক্ষিপ্ত হয়ে বলল, আমি একে ছাড়ব না। এই বলে বিছানার চাদরটা সোজা করতে থাকে রাহি। ঠিক তখনই বাইরে থেকে অর্ণব এসে বলল, যান। এই কথা বলতে বলতে অর্ণব থমকে যায়, কারণ সামনে রাহি তার দিকে আকুল চোখে তাকিয়েছিল। অর্ণব এদিক ওদিক তাকিয়ে বলে, কোথায় গেল? রাহি অর্ণবের কাছে এসে বলল, সে মেহেন্দি ধুতে গেছে। এই বলে রাহি অর্ণবের খুব কাছে চলে আসে। অর্ণব স্তব্ধ হয়ে বলল, কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি। এই বলে অর্ণব ঘুরে যায়, কিন্তু রাহি তার সামনে আসে। রাহি দেয়ালে হেলান দিয়ে আর অর্ণব তার সামনে। রাহি অর্ণবের গলায় হাত রাখল। তুমি তো আমাকে আগে কিস করেছিলে, এখন পালাচ্ছ কেন? আমার থেকে দূরে যেও না, আমি তোমাকে চাই। অর্ণব রাহির গালে হাত রেখে বলে, আমার সাথে থাকা রাহি তোমার জন্য বিপদ, আর আমি তোমার কাছে। অর্ণব চুপ হয়ে যায়। রাহি তাড়াতাড়ি বলল, তুমি কি আমার কাছে? অর্ণব, বলো তো। অর্ণব চুপ বন্ধ করল, কারণ আমি তোমাকে হারাতে চাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এবং অর্ণব কিছু বলার আগেই রাহি অর্ণবের ঠোঁটে ঠোঁট লক করে তাকে কিস করতে শুরু করে। অর্ণবও আর কতক্ষণ নিজেকে আটকাতে পারে। অর্ণব রাহিকে দেয়ালে ঠেলে দেয় এবং পুরো জোরে তাকে কিস করতে থাকে। দুজনেই খুব আবেগে একে অপরকে কিস করছিল। তখন ঈশার আওয়াজ আসে। ঈশা কোমরে হাত দিয়ে বলল, তোমরা দুজনে কিস করছো, তাও আমার রুমে? অর্ণব আর রাহি দুজনেই জমে গেল। ঈশার প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে দুজনেই ভয় পেয়েছিল। অর্ণব ঈশার কাছে যাওয়ার সময় বলল, জান, আমি তোমাকে বোঝাচ্ছি। ঈশা অর্ণব আর রাহির হাত ধরে বলল, কিস করতে চাইলে তাই করো, কিন্তু আমার রুমে না। আমার মনস্টারের সাথে কথা বলতে হবে, তাই চলো, বেরিয়ে যাও। ঈশা জোর করে রুম থেকে বের করে দিল অর্ণব ও রাহিকে। সেই সাথে মনে হলো রাহি যেন কিছুই বুঝেনি। ঈশা তার হাতের গাঢ় মেহেন্দির দিকে তাকিয়ে হাসতে হাসতে আরিয়ানকে কল করে। একটা রিং পরেই ফোন ধরল আরিয়ান। ওপাশ থেকে আরিয়ান বলল, হ্যাঁ সোনা। ঈশা ধীরে ধীরে বলল, মনস্টার, মেহেন্দি লাগিয়েছি, তুমি জানো এটা খুব গাঢ় হয়েছে। ঠান্ডা কণ্ঠে আরিয়ান বলল, এ স্যারের নামে মেহেন্দি হলে গাঢ় হবে বেবি। তুমি কি ডিনার করেছো? ঈশা হেসে বলল, হ্যাঁ, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই। কবে দেখা হবে? সামনে একটা ছবি দেখতে দেখতে আরিয়ান বলল, কাল বেবি, আমি এসে তোমাকে নিয়ে আসব। তখন শুধু তুমি আর আমি, আর কেউ না। ঈশা উত্তেজিত হয়ে বলল, মনস্টার, আগামীকাল আমাদের ফার্স্ট নাইট হবে, তাহলে আমরা কি করব? দুষ্ট হাসি দিয়ে আরিয়ান বলল, তোমার যা ইচ্ছা তাই হবে। ঈশা নার্ভাস হয়ে বলল, কিন্তু রাহি আমাকে অনেক কিছু বলেছে, আমরা কি সেসব করব? রুড় ও ঠান্ডা কণ্ঠে আরিয়ান বলল, তুমি এসবের প্রতি মনোযোগ দিও না, সোনা। ঈশা বিছানায় উল্টিয়ে বলল, আই মিস ইউ মনস্টার। আরিয়ান চেয়ারে হেলান দিয়ে বলল, আই মিস ইউ টু বেবি।